হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। তো আজকের এই ভিডিও হলো আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 15 আমাদের পরিবেশ থেকে আমরা পুরা চ্যাপ্টারটা এজ ওয়ান শট কমপ্লিট করার ট্রাই করবো। এই চ্যাপ্টার থেকে ফাইনালও আমরা 4 মার্কস আমরা ট্রাই করবো যাতে এই চ্যাপ্টার থেকে কোনো মন্তে আমরা 4 মার্কস খাটা যাইতো না, পুরা 4 থেকে 4 আমরা পাইতাম। ঠিক আছে, তো লেটস স্টার্ট। আমরা রইল গিয়া সবার আগে পরিবেশ মানে কিতা। পরিবেশ মানে আমরা জানি একটা জীব তার চারপাশের সব কিছু মিলিয়ে তার পরিবেশ মানে। তো সিম্পল লাইন লেখা আছে, পরিবেশ হলো একটি জীবের চারপাশের সবকিছু, একটা জীবের চারপাশের সব মিলিয়ে তার কিতা বনে পরিবেশ বনে। যেখানে কিতা আছে বায়ু, মাটি, পানি, গাছপালা, প্রাণী, মানুষ, আলো, তাপমাত্রা, বৃষ্টিপাত ও সব হইলগিয়া আমরা পরিবেশের মুখ্য উপাদান। এই উপাদানের মধ্যে দুইটা উপাদান মেইন, এক পার্টি হইলগে জৈবিক, এক পার্টি হইলগে আমরা গেছে জৈবিক বলতে যারা কিতা আছে জীব, আর এক পার্টি হইলগে আমরা গেছে অজৈবিক আর অজৈবিক। জৈবিক উপাদান, অজৈবিক উপাদান। জৈবিক উপাদান বলতে যারা কিতা আছে প্রাণ আছে। এখানে হইলগে মনে করো আমরা যেটা উদাহরণ দিছি আমরা গাছপালা, প্রাণী, মানুষ, এইসব হইলগে আমরা জৈবিক উপাদান। আর বায়ু, মাটি, পানি, আলো, তাপমাত্রা, বৃষ্টিপাত এগুলো হলো কিন্তু আমার লাগে অজৈবিক উপাদান। আর জৈবিক আর অজৈবিকের মধ্যে ভারসাম্য না থাকলে পরিবেশ কিতা থাকে না, স্থির থাকে। পরিবেশের মধ্যে ভারসাম্যতা থাকতো না। জৈবিক আর অজৈবিকের মধ্যে পরস্পরের সম্পর্ক থাকে। কোনো জৈবিক উপাদান, কোনো প্রাণী, কোনো জীব কোনোদিন অজৈবিক ছাড়া বাঁচতে পারতো না। মনে করো তুমি আমরা কখনো কিতা করতে পারতাম না, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারতাম না, মাটি ছাড়া বাঁচতে পারতাম না, আমরা কিতা করতে পারতাম না, তাপমাত্রা ছাড়া, সূর্যের আলো ছাড়া বাঁচতে পারতাম না। তো আমরা বাঁচতে গেলে অজৈবিক উপাদানের সঙ্গে সম্পর্ক থাকতে লাগে আমরা। তো হয়েছে কিতা পরিবেশ কেনে গুরুত্বপূর্ণ সেকেন্ড টপিক। তো পরিবেশ কিতা করে জীব বাঁচার জন্য প্রয়োজনীয় সবকিছু পরিবেশ থেকে সরবরাহ করে। একটা জীব বাঁচতে গেলে যা তার দরকার সবকিছু তার পরিবেশ থেকেও পায়, যার লাগে পরিবেশ আমরা লাগে প্রয়োজনীয়। আর নাম্বার 2, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, রোগ ছড়িয়ে পড়ে। যদি পরিবেশের ভারসাম্য নষ্ট হয় তো কিতা জলবায়ু পরিবর্তন মানে আমরা যে সিজনাল, ও সিজনে বৃষ্টি হয়, ও সিজনে ঠান্ডা থাকে। মনে করো এখন ঠান্ডার সিজন, তো এখানে একটা জলবায়ু বলতে একটা জায়গার কয়েকটা দিনের গড় আবহাওয়ারে হয় কিতা আমরা জলবায়ু। তো জলবায়ু একটা নির্দিষ্ট থাকে। মনে করো আমরা জানি ডিসেম্বর থেকে জানুয়ারি মাস ঠান্ডা থাকবো আমরা, তো এগুলো আমরা জলবায়ু হলা। আমরা জানি এপ্রিল মে মাসও আমরা ঝড় বৃষ্টি হয় বেশি, এগুলো আমরা জলবায়ু হলা। যদি আমরা পরিবেশের ভারসাম্য থাকে না, আমরা জানি এখন গরম দিনে দিনে বাড়ে, তো যার লাগে ঠান্ডা আস্তে আস্তে কমের, ঠান্ডা শিফট করে। দ্যাট মিনস হলো জলবায়ুর যে পরিবর্তন হয় লাগে দায়ী খেয়ে আমরা পরিবেশের ভারসাম্যতা। যদি পরিবেশের ভারসাম্যতা নষ্ট হয় তো জলবায়ুর পরিবর্তনে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখি। এখন ফ্লাডের দিনও বেশি ফ্লাড হয়, মেঘের দিনও খুব বেশি ফ্লাড হয়। দ্যাট মিনস হলো গিয়ে একটা এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে যেগুলো খাল লাগি হওয়ার পরিবেশের ভারসাম্যতা নষ্ট হওয়ার লাগি হওয়ার, যার লাগে পরিবেশ আমরা লাগে খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড, কিতা কারণে প্লাস্টিক কিতা আমরা লাগিয়া পরিবর্তন, কিতা কারণে আমরা পরিবেশের মধ্যে পরিবর্তন হয়। নাম্বার 1 হলো কি প্লাস্টিক ব্যবহার। প্লাস্টিক একটা আলটিমেটলি বহুত ধরনের ক্ষতি করে। আমরা জলের ক্ষতি করে, মাটির ক্ষতি করে, আলটিমেটলি পরিবেশের ইম্প্যাক্ট করে। রাসায়নিক সার, যত ধরনের আমরা আগে কিতা করতা, গাছপালা লাগিয়া বা শস্য রোপণের লাগিয়ে জৈবিক সার ব্যবহার করতা, মানে জৈবিক সার এটা মানছে বানায়। কিন্তু রাসায়নিক সারে কিতা করে মানে বেশি পরিমাণে ফলন হয়, যার লাগিয়ে মানছে কিতা করেন মানে নিজের বেনিফিটর লাগে, মানুষের নিজের ইনকামের লাগিয়া বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেন, যার লাগিয়ে কিতা হয় গিয়া পরিবেশের ভারসাম্যতার কারণ। রাসায়নিক সার এটা এক প্রকার জৈব অবিনাশক মানে যারা জৈবিক প্রক্রিয়া দুই ধরনের প্রাকৃতিক মানে বর্জ্য দুই ধরনের হয়, এক পার্টি জৈব বিনাশক, এক পার্টি জৈব অবিনাশক। জৈব বিনাশক বলতে ও ধরনের বর্জ্য পদার্থ যারা প্রাকৃতিক উপায় তার ভাঙি যায়। মনে করো তুমি যখন বাজার থেকে কিতা করলায় একটা পলিথিনের ব্যাগ দিয়ে শাকসবজি আনলায়, আর শাকসবজি তোমার ঘরে ব্যবহার করলা, এর মধ্যে তো শাকসবজির সব অংশ তো তোমার প্রয়োজনীয় নয়। কিছু অংশ তুমি খাইলে, তোমার খাওয়ার সময় লাগাইলে, আর কিছু অংশ তো অপ্রয়োজনীয়। কিন্তু তুমি যখন এই অপ্রয়োজনীয়গুলো যখন কোনো মাঠে ফালাই দিলে, কোনো খালি স্থানে ফালাইলে, কিছুদিন পর দেখবা কিন্তু এগুলি অটোমেটিক তার ভাঙ্গিয়ে মাটির লোকে মিশে গেছে। কিন্তু যে প্লাস্টিকের যে ডুঙ্গা আসলো, যে প্যাক আসলো, যে একটা এই প্যাকেটটা কিন্তু কিতে হইতো না, নষ্ট হইতো না। দ্যাট মিনস এখানে হইলো গিয়া যে ধরনের বর্জ্য, এখানে প্লাস্টিক একটাও বর্জ্য পদার্থ, আর শাকসবজির আবরণ যে একটাও বর্জ্য পদার্থ। কিন্তু শাকসবজির আবরণ এগুলো জৈব বিনাশক, তারা প্রাকৃতিক উপায় ভাঙ্গন হয়। কিন্তু প্লাস্টিক একটা জৈব অবিনাশক, মানে প্রাকৃতিক উপায় তার ভাঙ্গা যায় না। তো তোমাদের কাছে ইম্পর্টেন্ট পয়েন্ট ইয়াদ রাখবে, দুই ধরনের বর্জ্য পদার্থ আছে, জৈব বিনাশক আর জৈব অবিনাশক। ওগুন ধরে বিনাশক হওয়া জৈব যারা প্রাকৃতিক উপায় তার ভাঙ্গিয়ে যায়। মনে করো গাছের পাতা গাছ থেকে পড়লো, কিছুদিন পরে মাটির লোকে মিলে গেল, এটা জৈব বিনাশক। কিন্তু প্লাস্টিক হলো গিয়ে জৈব অবিনাশক। তো কোনো পদার্থ বিনাশক আর অবিনাশক বুঝতে গেলে সিম্পল প্রসেস হলো যদি তার জৈবিক প্রক্রিয়া ভাঙ্গা যায় বিনাশক, আর না ভাঙ্গা গেলে জৈব
অবিনাশক। আই থিঙ্ক তোমার বুঝাইতে পারছি। মনে করো শাকসবজির খুলো, শাকসবজির আবরণ, মনে করো তোমার খোলার কিতা আমার লাগে খোলার যে ভই আবরণ থাকে একটা, বা কমলার মানে বাকল তোমার লাগিয়া, তো কমলার ভই আবরণ, কমলার যে ছাল আছে ওইটা, তো নর্মালি গাছের পাতা কোনো সব মানে ফলের আবরণ এইসব হইলো কিতা আমার লাগিয়া সব হইলো জৈব বিনাশক। কিন্তু প্লাস্টিক মনে করো এটা হলো আমার জৈব অবিনাশক, রাসায়নিক সার জৈব অবিনাশক। এরপরে হলো কারখানা থেকে ধোয়া, এরপরে বন জঙ্গল, যতদিন যার বন জঙ্গলের উপরে মানুষের নাম্বার বাড়ে, নাম্বার গেলে মানুষের বসতি করবার লাগে বা ইন্ডাস্ট্রি খাবার লাগিয়া বন জঙ্গল ধ্বংস করে। আর বন জঙ্গল ধ্বংস করার লাগে ইম্প্যাক্ট খারো ডাইরেক্টলি গিয়া পরিবেশের। বন জঙ্গল খাটা কই আমরা নির্বন্ধনীকরণ আর নির্বন্ধনীকরণ মানে গাছপালা খাটিয়া, গাছপালারে বন জঙ্গল খাটিয়া, বন জঙ্গলের গাছপালার অন্য কাজে ব্যবহার করা না বলে নির্বন্ধনীকরণ মানে বন জঙ্গল খাটিয়া গাছপালার অন্য কাজে ব্যবহার করা, আর যেটা পরিবেশের ভারসাম্যতা নষ্ট করে। তো ওই লোকে আমরা পরিবেশ কিতা, পরিবেশখানে গুরুত্বপূর্ণ কিতা কিতা কারণে পরিবেশের প্রভাব ফেলে। নেক্সট তোমাদের যদিও পরিবেশ কিতা তোমাদের লাগে বহুত কম এক্সাম্পল লাগে ইম্পর্টেন্ট, বাট এই টপিক তোমাদের লাগে ভেরি 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 ইম্পর্টেন্ট, তো ভালো করে বুঝে রাখিও। পরিস্থিতিতন্ত্র, একটা পরিবেশের মধ্যে আমি তোমাদের শুরুতে কইছি দুই ধরনের উপাদান থাকে, জৈবিক উপাদান আর অজৈবিক উপাদান। জৈবিক উপাদান আর অজৈবিকের মধ্যে যদি ভারসাম্যতা, যদি তারা মাঝে সাম্যতা থাকে না, ভারসাম্যতা থাকে না, সম্পর্ক থাকে না, তো পরিবেশ কোনোদিন কোনো পরিবেশ স্থির হইতো না। আর জৈবিক আর অজৈবিকের মধ্যে যে সম্পর্ক, ও সম্পর্ক কই আমরা পরিস্থিতিতন্ত্র। কেটা লেখা আছে, একটি নির্দিষ্ট এলাকার সকল জীবিত মানে জৈবিক, অজীব উপাদান মানে অজৈবিক সাথে সম্পর্ক তৈরি করে সম্পূর্ণ ব্যবস্থা থাকে পরিস্থিতিতন্ত্র বলে, বা যারা আমরা ইংলিশে কই ইকোসিস্টেম। পরিস্থিতিতন্ত্র একটা পরিবেশের জৈবিক নির্দিষ্ট এলাকার জৈবিক এবং অজৈবিকের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক থাকার ফলে যে ভারসাম্যতা সৃষ্টি হয়, তারা কই আমরা পরিস্থিতিতন্ত্র। আর পরিস্থিতিতন্ত্রের মাঝে দুই ধরনের পরিস্থিতিতন্ত্র আছে, এগুলো কি মানুষের দ্বারা সৃষ্টি, যারা কই আমরা কৃত্রিম পরিস্থিতিতন্ত্র। দুই ধরনের আছে, এগুলো গিয়া একটা হইলো গিয়া কৃত্রিম, যেটা হইলো গিয়া মানুষের দ্বারা তৈরি, একটা হলো কৃত্রিম, এগুলো গিয়া প্রাকৃতিক। কৃত্রিম হইলো গিয়ে যা মানুষের দ্বারা তৈরি, আর প্রাকৃতিক হইলো গিয়ে যা পরিবেশে অটোমেটিক আমরা সৃষ্টি হয়। তো কৃত্রিম পরিস্থিতিতন্ত্র যা মানুষের দ্বারা সৃষ্ট, আর প্রাকৃতিক পরিস্থিতিতন্ত্র যা পরিবেশে অটোমেটিক সৃষ্টি হয়। আমরা গেছে বন হলো গিয়ে একটা প্রাকৃতিক পরিস্থিতিতন্ত্র। ঘাস ভূমি মনে করো একটা বাগান, একটা হলো কি, তাহলে একটা মানুষের দ্বারা তৈরি পরিস্থিতিতন্ত্র। মনে করো মরুভূমি একটা প্রাকৃতিক পরিস্থিতিতন্ত্র। মনে করো পুকুর বা হ্রদ একটা প্রাকৃতিক পরিস্থিতিতন্ত্র। মনে করো বাগান মানুষ দ্বারা তৈরি, তো এগুলো কৃত্রিম পরিস্থিতিতন্ত্র। মনে করো একুয়ারিয়াম দেখছি আমরা গ্লাস দিয়ে বানাইল থাকে, আর গ্লাসের ভিতরে মাছ থাকে, তো এখানে হলো গিয়া জল, গ্লাসের ভিতরে, তো গ্লাসে একটা অজৈবিক উপাদান, আর ভিতরে আছে জল একটা অজৈবিক উপাদান। আমরা গ্যাস দিবার লাগে অক্সিজেন দিব, একটা অজৈবিক উপাদান। আমরা ভিতরে কিছু ফাত্তর ডালি, ফাত্তর গুণ কিনা অজৈবিক উপাদান, বালি দিম, বালি গুণ অজৈবিক উপাদান। কিন্তু জৈবিককে মনে করো কিছু গাছপালা দিলাম আর কিছু মাছ দিলাম, তো মাছ এগুণ জৈবিক উপাদান আর গাছপালা এগুণ জৈবিক উপাদান। তো জৈবিক বাঁচতে গেলে অক্সিজেন গ্যাস লাগবো, জল লাগবো, ফাত্তর লাগবো, বালি লাগবো, এই সবার মধ্যে সম্পর্ক আছে, মিলিয়া বনছে একুয়ারিয়াম। তো একুয়ারিয়াম একটা পরিস্থিতিতন্ত্র, যেখানেও জৈবিক উপাদান রূপে গাছপালা আর কিছু কিতা আছে, মাছ আছে, আর অজৈবিক উপাদান রূপে আমরা গেছে জল আছে, গ্যাস আছে, অক্সিজেন, আমরা গেছে মাটি আছে, বা আমরা গেছে ফাতর আছে, এইসব অজৈবিক উপাদান। আর মনে করো বাগান, তো বাগানের মধ্যে বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের উদ্ভিদ, ফুলের গাছ, এইসব হইল জৈবিক উপাদান। বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আছে, মশা আছে, মনে করো প্রজাপতি আয়, এইসব হইল জৈবিক উপাদান। আর অজৈবিক রূপে কে আছে, কার্বন ডাই অক্সাইড আছে, বাতাস আছে, মাটি আছে, জল আছে, এইসব হইল গিয়া অজৈবিক উপাদান। তার লাগে বাগান একটা পরিস্থিতিতন্ত্র, আর আমরা একুয়ারিয়ামে কিন্তু একটা পরিস্থিতিতন্ত্র। বন তো অটোমেটিক, বনের মধ্যে বাতাস আছে, জল আছে, মাটি আছে, এইসব হইল গিয়া সূর্যের আলো আছে, এইসব হইল গিয়া অজৈবিক উপাদান। বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে, সব হইল গিয়া জৈবিক উপাদান। তো জৈবিক অজৈবিকের মধ্যে সম্পর্কের দ্বারা সৃষ্টি হয় পরিস্থিতিতন্ত্র। দুই ধরনের পরিস্থিতিতন্ত্র, জৈবিক প্রাকৃতিক আর কৃত্রিম। প্রাকৃতিক পরিস্থিতিতন্ত্র মানুষের দ্বারা সৃষ্টি পরিস্থিতিতন্ত্র, পরিবেশ দ্বারা সৃষ্টি, পরিবেশের তার বনে। আকৃত্রিম বলতে মানুষের দ্বারা সৃষ্টি। বিভিন্ন 2টা উদাহরণ আছে, তুমি নিজে নিজে ইয়াদ রাখিও। নেক্সট আইলা পরিস্থিতিতন্ত্র হইছে জৈবিক আর অজৈবিক। তার মুখ্য উপাদান কয়টা, 2টা, একটা হলো জৈবিক উপাদান আর একটা হলো অজৈবিক উপাদান। আর জৈবিক উপাদানের মধ্যে কিতা আছে, স্তর আছে। তো জৈবিক উপাদান বলতে যারা কিতা আছে পরিস্থিতিতন্ত্রর ও উপাদান, জৈবিক উপাদান যারা কিতা আছে প্রাণ আছে, নির্দিষ্ট জীবন আছে। তো এর মধ্যে প্রথমটা হলো উৎপাদক বলতে ও ধরনের জৈবিক উপাদান যারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আমরার পরিবেশের মধ্যে কিতা আছে,
পরিবেশের মধ্যে তো জৈবিক উপাদান আছে, আর জৈবিক উপাদানের ফার্স্ট শ্রেণী হলো উৎপাদক। প্রথম শ্রেণী হলো উৎপাদক। উৎপাদক বলতে খারাপ হই আমরা, যা ও তারা উৎপাদক হইব আমরা যারা কিতা করতে পারে, নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আর এই প্রক্রিয়া তারা সূর্য থেকে আহরিত শক্তিকে খাদ্য শক্তি রূপে কিতা করে, মানে পরিণত করে। আর ওটাও পুরা আস্থা পুরা পরিস্থিতি তন্ত্রের মধ্যে ও শক্তি ওটা যাইব। আর পরিস্থিতিতন্ত্রে আর কোনো জীবে আর কোনো উপাদানে সৌরশক্তির কিন্তু পরিবর্তন করতে পারে না, একমাত্র উৎপাদকেও করে। ওটা লাগে উৎপাদক খুবই গুরুত্বপূর্ণ। তো কেটা কইছে, সবুজ গাছপালা এবং শৈবাল সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ মাধ্যমে খাদ্য তৈরি করে। পরিস্থিতিতন্ত্রের মৌলিক উৎস, শক্তির বেস হইলগে বেসিক ফর্ম অফ কেটা এনার্জি আমরা গেছে খানটা কি পাই, খাদ্য শক্তি যেটা আছে আমরা যে খানি থেকে শক্তি পাই, এই শক্তিটা আলটিমেটলি সূর্য থেকে আয়। আর একমাত্র উৎপাদকেও কিতা করে, সূর্যর ও শক্তিরে মানে ফার্স্টে শোষণ করে পরে পরিবর্তন করিয়া আমরা খাদ্য শৃঙ্খল লাগে পুরা পরিস্থিতি তন্ত্র লাগে ওটার অ্যাভেলেবল করে, যাতে বাকিরাও শক্তি কিতা করতে পারে, পাইতে পারে। আর ওই শক্তি আমরা যখন কোনো ফল খাই, কোনো ভাত খাইলাম, ভাত একটা আলটিমেটলি উদ্ভিদ থেকে এসে ভাত খাইলে শক্তি পাই, কারণ ভাতের মধ্যে শক্তি একটা খান থেকে সূর্য থেকে আহরণ করিয়া আইসে। আই থিঙ্ক মতাম বুঝতে পারছো। নেক্সট, যদি পরীক্ষার প্রশ্ন হয় আমরা খাদ্য পরিস্থিতি তন্ত্রের কোন উপাদান শক্তির মৌলিক উৎস, আনসার হবে সূর্য লোকে সকল শক্তির মূল উৎস। আর পরিস্থিতি তন্ত্রের মুখ্য উৎস উৎপাদক, তারাও একমাত্র সৌরশক্তিরে পরিণত করতে পারে। নেক্সট, আর মনে রাখবা সৌরশক্তি থেকে যে শক্তি আয় এর শুধুমাত্র 1% এনার্জি উদ্ভিদে কিতা করতে পারে, আহরণ করতে পারে। মনে করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে ইয়াদ রাখিও, যদি যে পরিমাণ শক্তি এখানে পড়ছে, যে পরিমাণ শক্তি এই উদ্ভিদের মধ্যে আহরিত হয়, মানে উৎপাদকের মধ্যে আহরিত হয়, এর শুধুমাত্র 1% তারা কিতা করতে পারে, তারার মধ্যে আনতে পারে। মানে সৌরশক্তির শুধুমাত্র 1% উৎপাদকের মধ্যে আহরিত হইব। মনে করো সূর্য থেকে আইয়া পড়ছে 10,000 জুল শক্তি আইয়া পড়ছে, মানে উৎপাদক আইয়া পড়ছে, উদ্ভিদের মাঝে পড়ছে, গাছের মধ্যে পড়ছে। একটা বাগানের মধ্যে গাছ আছে, আর গাছের মধ্যে 10,000 জুল শক্তি সৌরশক্তি আইয়া পড়ছে। अब 10,000 জুল থেকে পুরাপুরি হেল হইতে পারতো না, হেল হইব শুধুমাত্র 1%। যদি 1% করি অত এর 1% করলে এর মানে হইল গিয়া, এর মানে ইনটু, আর 1% বলতে 1 বাই কত হইল 100। দ্যাট মিনস 0 কাটাকাটি করলে দ্যাট মিনস হইল গিয়ে শুধুমাত্র 100 জুল, বাকি 100 জুল শক্তি হে পাইব। 100 জুল শক্তি পাইব কি উৎপাদকে, হে ও শক্তিরে হে লইব খান থাকিয়া সৌরশক্তির থেকে। ফোর্স বালাবারি বুঝিও, সৌরশক্তি থেকে যে শক্তি আহরিত হয় তার 1% হে শোষণ করতে পারবো, হে লইতে পারবো। 10,000 জুল তার মাঝে আইয়া ফোর্সে, আর হে লইতে পাবো মাত্র 100 জুল, তার লাগি অ্যাভেলেবল, তাও বাদ বাকি হে লইতে পারতো না। তো ভালো করে ইয়াদ রাখিও তোমার। নেক্সট হয়ে লাগে আমরা নেক্সট যে স্তর, নেক্সট শক্তির স্তর হয়ে লাগে নেক্সট আমরা উপাদান হয়ে গিয়া। প্রথম উপাদান বুঝলাম আমরা, মানে আমরা উৎপাদক। সেকেন্ড উপভোক্তা, ভোক্তা লেখা অ্যাকচুয়ালি উপভোক্তা বলতে যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষ, বা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি উৎপাদকের উপর নির্ভরশীল। মনে করো গরু ঘাস খায়, তো গরু লোকে প্রত্যেক গরু ঘাস খায়, ঘাস হলো উৎপাদক, তো গরুয়ে ডাইরেক্টলি ঘাস খাইব গিয়া। কিন্তু বাঘে গরু খাইব, বাঘে ঘাস খাইতো না ডাইরেক্টলি, বাঘে গরু খাইব। অর্থাৎ হে ইনডাইরেক্টলি খারে ঘাস রাখা। যদি বলা হয় যদি গরুয়ে ঘাস খায় না, তে বাঘে গরু খাইয়া শক্তি পাইতো না। সিম্পল দিল বাঘে মনে করো একটা হরিণে জঙ্গলের মধ্যে ঘাস খায়, আর হরিণ তো বাঘে খায়, তো বাঘে ডাইরেক্টলি ঘাস খাইতো না, হেগে হরিণ ডে খাইব, ইনডাইরেক্টলি কিন্তু ঘাস রেখার। বুঝা গেছে মাত? তো উপভোক্তা হইল কি যারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি উৎপাদকের উপর নির্ভরশীল, যে ও শ্রেণী, মানে আমরা জীবিত উপাদানের ও শ্রেণী বা যারা কিতা করে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি উৎপাদকের উপর নির্ভরশীল, তারা কই আমরা উপভোক্তা। আর উপভোক্তার মধ্যে বিভিন্ন কিতা শ্রেণী আছে। তো কিতা কইছে দেখি আমরা, দেখো কইছে, আমি অ্যাকচুয়ালি খুব বেশি আমার জ্বর বর্তমানে, মাথা খুব বেশি বেদনা খালে, তোমার তার এক্সাম সামনে তার লাগিয়া দিতে লাগে এক্সাম, আদারওয়াইজ মানে রেকর্ডিং করার কন্ডিশন নাই। যারা আমার সায়েন্সের অল চ্যাপ্টারসের নোটস পাইছো না, সায়েন্সের অল চ্যাপ্টারের এমসিকিউগুলো পাইছো না, ম্যাথসের এমসিকিউগুলো পাইছো না, তুমি তাই একটা নাম্বার দেখায়, ও নাম্বারে তুমি তাই মেসেজ করো। মেসেজ করলে তুমি তাই আমার গ্রুপ একটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, শুধুমাত্র 149 টাকা দিয়ে তুমি তাই জয়েন করতে পারবা। গ্রুপটা জয়েন করলে তুমি তাই সায়েন্সের অল চ্যাপ্টারসের নোটস ইনক্লুডিং এমসিকিউস, ম্যাথসের অল চ্যাপ্টারসের নোটস এমসিকিউগুলো পাইবা তুমি তাই। আচ্ছা, তো কইলাম গেলা যারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, উৎপাদকতা উপভোক্তাদের অন্য খায় বেঁচে থাকে, তারা ডাইরেক্টলি খানি বানাইতে পারে না, তারা খানির লাগে উৎপাদকের উপরে নির্ভরশীল। নেক্সট, তারা মাঝে প্রকার হলো গিয়া তৃণভোজী, তারা কই আমরা প্রথম শ্রেণীর উপভোক্তা। এরপরে মাংসভোজী, তারা কই আমরা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা। এরপরে সর্বভোজী, এরপরে হলো গিয়া পরজীবী। ঠিক আছে, তারা মাঝে বিভিন্ন কিতা আছে, স্তর আছে। তারা আবার প্রথম শ্রেণীর উপভোক্তা যারা ডাইরেক্টলি ঘাস খায়,
এরপরে দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা যারা ইনডাইরেক্টলি ঘাস খায় না, মনে করো তৃণভোজী, সব তৃণভোজী লোকে প্রথম শ্রেণী, তৃণভোজী যারা তারা প্রথম শ্রেণীর উপভোক্তা, তারা ডাইরেক্টলি ঘাস খায়। মাংসভোজী রেখে আমরা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা, আর যারা মাংসভোজীরেও খায় তারা রেখে আমরা তৃতীয় শ্রেণীর উপভোক্তা। মনে করো জঙ্গলের মধ্যে একটা বাগানের মধ্যে ঘাস খায় ফরিঙ্গে, ফরিঙ্গ লোকে প্রথম শ্রেণীর উপভোক্তা, ফরিঙ্গে খায় বেঙ্গে লোকে দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা, বেঙ্গে খাইলো আবার সাপ লোকে তৃতীয় শ্রেণীর উপভোক্তা, সাপের আবার খাইলো ইগল লোকে চতুর্থ শ্রেণীর উপভোক্তা। তো সবার উপরে হে তো তার শ্রেণী বাঘ বনে গিয়ে আমরা গেছে, ঠিক আছে। এরপরে যখন কোনো চাহে উৎপাদক চাহে উপভোক্তা মারা গেল, তখন খামায় গে খার বিয়োজক, অ্যাকচুয়ালি লেখা হইনো বিচ্ছিন্ন কারণে, অ্যাকচুয়ালি লোকে বিয়োজক, একটা উল্টাপাল্টা প্রিন্টিং হয়ে গেছে। ডিকম্পোজার মানে লোকে বিয়োজক, তোমাদের বইয়ের ভাষা হইল গিয়া বিয়োজক। বিয়োজক বলতে ও যারা ছোট ছোট ব্যাকটেরিয়া, তারা কিতা করে যখন কোনো প্রাণী বা কোনো জীব মারা যায়, কোনো জীবিত কিছু মারা যায়, তারা লগে লগে অগুরে মাটির লগে মিশাইতে কিতা করে সাহায্য করে, যাতে পরিবেশ কিতা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, আবহাওয়া পরিবেশ সবসময় স্বচ্ছ থাকে। আমরা কিতা লেখা যারা বলতে বিয়োজক বলতে কারে যারা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক মৃত প্রাণী এবং উদ্ভিদকে পচিয়ে সহজে অজৈব পদার্থে পরিণত করে। ও শ্রেণী যারা মৃত পদার্থরে তাকে পুষ্টি আহরণ করে, তারা মৃতজীবী কইতে পারবো আমরা, মৃতজীবী। তারা মৃত পদার্থ থেকে পুষ্টি আহরণ করে আর ওটারে আবার মাটির লগে মিশাইতে সাহায্য করে। এদের ছাড়া পৃথিবীতে বর্জ্য মাটির উর্বর, যদি এটা থাকতো না মাটির উর্বরতা, মাটির গুণাগুণ শক্তি কমে গেল অনে, আর পৃথিবী আস্তে বর্জ্য পদার্থ দিয়ে ভরে গেল অনে। বর্জ্য পদার্থ মানে গাছের পাত্তা ফলে সব পাত্তা তো ফসিয়া মাটির লগে মিলি যান নানি, এই ফসাইতে সাহায্য করে রাখে বিয়োজক। আর যদি বিয়োজক থাকতো না তো পৃথিবীতে কি হইল না, বর্জ্য পদার্থ ভরে গেল অনে, আমরা পৃথিবীর মধ্যে দুর্গন্ধ হইল অনে, আমরা আর মাটির উর্বরতা শক্তি কি হইল না গিয়া কমে গেল। তো ফাইলে কয়টা উপাদান? 3টা উপাদান, মানে উৎপাদক, উপভোক্তার মাঝে আবার ব্রাঞ্চ আছে। প্রথম শ্রেণীর উপভোক্তা যারা তৃণভোজী, দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা রেখে আমরা কিন্তু আমরা মাংসভোজী, পরে আমরা তৃতীয় শ্রেণীর উপভোক্তাও আছে। আর পরে ভাই লাগে বিয়োজক। আইলাম আমরা অজৈবিক। অজৈবিক বলতে আলো, তাপমাত্রা, পানি, মাটি, অজৈবিক এইসব হইল গিয়া, এইসব ছাড়া কোনো জীবিত উপাদান বাঁচতে পারতো না। এটার ভূমিকা খুব বেশি, মানে মাটি বা জল, মনে করো সূর্যের আলো, তাপমাত্রা, টেম্পারেচার, মাটি, আলো, সানলাইট, এইসব হইল কিতা আমার লাগিয়া খনিজ মানে লবণ, এইসব হইল গিয়া আমরা পরিস্থিতিতন্ত্রের অজৈবিক উপাদান। তো পরিস্থিতিতন্ত্রের প্রকার আমি অলরেডি বলেছি, প্রাকৃতিক বলতে যারা প্রকৃতিভাবে দ্বারা সৃষ্টি হয়, আর মানব সৃষ্ট বলতে বাগান, অ্যাকোয়ারিয়াম, কৃষিক্ষেত্র। আইলা এখন নেক্সট আমরা বুঝলাম পরিস্থিতিতন্ত্র বুঝছি, আমরা পরিস্থিতিতন্ত্র আমরা উপাদান বুঝছি, আমরা তার ভাগ বুঝছি। আমরা এখন আমরা নেক্সট টপিক খাদ্য শৃঙ্খল। একটা পরিস্থিতিতন্ত্রের মধ্যে একটা জীব অন্য জীবরে খায়, আর ও যে ধারাবাহিকতা সৃষ্টি হয় ওগুলো হয় আমরা খাদ্য শৃঙ্খল। একটা জীবে আরেক জীবরে খায়, আর খাওয়ার ফলে যে অনুক্রম সৃষ্টি হয়, যে চেইন সৃষ্টি হয়, ও মনে করো মানে গাছরে খাইলো ফরিঙ্গে খাইলো বেঙ্গে খাইলো সাফে খাইলো ইগলে, ওই যে চেইন বনছে, হ্যাঁ তুমি আমারে খারায়, তোমার অন্য কেউ খাদ্য খাদক সম্পর্ক, একজনে খানি আর একজনের খাদ্য। তো ও হইল গিয়া যে সম্পর্ক বনে ওগুলো হয় আমরা খাদ্য শৃঙ্খল। একটি জীব পরিস্থিতিতন্ত্রে একটি জীব অন্য জীবকে খায়, সেই জীবকে আবার আরেক জীব খায়, এই ধারাবাহিকতাকে খাদ্য শৃঙ্খল বলে। মনে করো ঘাস, হরিণ, বাঘ, ঘাসরে খাইলো হরিণে আবার বাঘে খায়, তো ওইগুলো গিয়ে একটা খাদ্য শৃঙ্খল, একটা খাদ্য শৃঙ্খলের মানে একটা উদাহরণ। এরপরে শৈবাল, পুকুরের মধ্যে ছোট ছোট ঘাস মানে যেটা উপরে থাকে শৈবালটা খাইলো ছোট ছোট কীটপতঙ্গের জু প্লাঙ্কটন কই আমরা, কীটপতঙ্গরে খাইলো ছোট মাছটা খাইলো পাকিয়ে। তো এখানে শৈবাল হলো গিয়ে খাদ্য জু প্লাঙ্কটন, যারা ছোট ছোট কীটপতঙ্গ আবার মাছে খাইলে রেয়া, তো মাছরে আবার বকে খাইলে বা সারসে খাইলে, তো এগুলো সব হইলো কিন্তু একটা খাদ্য শৃঙ্খল। একটা পরিস্থিতিতন্ত্রের একটা জীবরে আরেক জীবে খায়, আর খাওয়ার ফলে একটা চেঞ্জ সৃষ্টি হয়, যার লাগে ভারসাম্যতা কেউ বাড়েরও না কেউ কমেরও না, বুঝা গেছে। আদারওয়াইজ যদি মনে করো একটা বাগানের মধ্যে কোনো ব্যাংক থাকতো না, তো ব্যাংক থাকতো না খেতে হইলো না, সব ফরিঙ্গে পড়ে গেল না। ফরিং বললে ঘাস বেশি খাইলো না, আলটিমেটলি ঘাসও শেষ হয়ে গেল না। ওটার লাগে পরিস্থিতিতন্ত্রের মধ্যে খাদ্য খাদক একজন আরেকজনকে খাওয়ার ফলে একটা ভারসাম্যতা মেনটেন থাকে, যার ফলে কেউ বেশি বাড়তে পারে না, কেউ বেশি কমেও না। নেক্সট আইলাম কি আমরা হয়েছে কিটা, আমরা একবার খাদ্য শৃঙ্খল হলো একটি প্রাণীকে অন্য প্রাণীকে আর সেই প্রাণীকে অন্য প্রাণী খায় এমন ক্রমটি খাদ্য শৃঙ্খল। উদাহরণ দেওয়া আছে। এখন বলে ট্রপিক বা পৌষ্টিক স্তর। খাদ্য শৃঙ্খলে আমি কইলাম না যে প্রথমে থাকে উৎপাদক ঘাস মনে করো আমার আগের উদাহরণ যেগুলো দিয়েছিলাম আমরা, মনে করো শৈবাল হলে উৎপাদক, হে সৌরশক্তি থেকে আহরণ করলো, মানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য প্রস্তুত করলো, তারে খাইলো সে জু প্লাঙ্কটন ছোট ছোট কীটপতঙ্গ, হে হলো কি উপভোক্তা, প্রথম শ্রেণীর উপভোক্তা। তারে খাইলো আবার মাছ হলো কি দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা, মাছটা খাইলো সারস পাখি হলো কি আমরা তৃতীয় শ্রেণীর উপভোক্তা। এনে হলো ঘাস হলো কি উৎপাদক, হে সৌরশক্তি থেকে আহরণ করলো, ঘাসেরা খাইলো হরিণ লোকে প্রথম শ্রেণীর উপভোক্তা, আর বাঘে খাইলো হরিণটে মানে দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা। ও যেন খাদ্য শৃঙ্খলা বিভিন্ন ক্ষেত্রে ধাপ আছে, ও একটা স্তর উৎপাদক,
ও আর একটা স্তর প্রথম শ্রেণীর উপভোক্তা, ও আর একটা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা, স্তর আছে। খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত প্রতিটি স্তরকে বলা হয় পৌষ্টিক স্তর বা ট্রপিক স্তর। বুঝা গেছে? খাদ্য শৃঙ্খলে বিভিন্ন স্তর, বিভিন্ন ধাপ থাকবো, প্রতিটা ধাপ রেখে কিন্তু আমরা একটা পৌষ্টিক স্তর। তো খাদ্য শৃঙ্খলে প্রতিটি ধাপ বা স্তরকে বলা হয় ট্রপিক স্তর। আর এই স্তরের ফার্স্ট হলো গিয়ে আমরা উৎপাদক, গাছ, গাছপালা, ঘাস আর পুকুরের ক্ষেত্রে শৈবাল। প্রথম শ্রেণী উপভোক্তা হলো গিয়ে আমরা তৃণভোজী, যারা ঘাস খায়। দ্বিতীয় শ্রেণী বলতে যারা মাংস খায়। আর তৃতীয় বা যারা একবার খাদ্য শৃঙ্খলের উপরে থাকে। ঠিক আছে? এখন হলো গিয়া শক্তির যেটা ফ্লো হয় সর্বদা একমুখী যায়, নিচ থেকে উপরে যায়। সবার আগে সূর্যের আলো হইলো উৎপাদক থেকে শক্তিটা এলো উপভোক্তার মাঝে, উপভোক্তা থেকে এলো খার গেছে আমরার মতলব যারা কিতা করে, যারা একটা অন্য মানে শক্তি এক রূপ থেকে অন্য রূপে গেল, আবার শক্তি সরাসরি ফিরে আসে না। মানে মনে করো গাছপালা একটা ফুসি গেল, ফসার পরে একটা মাঠের লোকে মিলে গেল, আবার গাছে আবার তার জোর দিয়ে তো আবার পুষ্টটা লন্ডনে আবার তো শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়ে যায়। আমরা জানি শক্তি কখনো সৃষ্টি হয় না, শক্তি কখনো ধ্বংস হয় না, ইয়া এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়ে যায় আমরা কাছে। তো আই থিঙ্ক ক্লিয়ার হইতো তোমাদের পৌষ্টিক স্তর। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপকে পৌষ্টিক স্তর বলা হয়। প্রথম স্তর উৎপাদক, দ্বিতীয় স্তর তৃণভোজী, তৃতীয় স্তর মাংসভোজী, এর লগে শীর্ষ মাংসাশী। আর ইনো কয়েকটা কেন শুধুমাত্র 3টা স্তর থাকে, কারণ যত উপরে যায় অত শক্তি কমে যায়। বালা করে বুঝে রাখিও, খাদ্য শৃঙ্খল যত নিচ থেকে উপরে যায় অত শক্তি কম যায়। কারণ লোকে দেখো, যখন একটা সূর্য তাকিয়ে শক্তি ফলে উৎপাদকের গেছে, সূর্য থেকে আইব খার গেছে উৎপাদক আই মাত্র আইব কত পার্সেন্ট? 1%। উৎপাদক তাকিয়ে প্রতিটি স্তরে যাইব কত পার্সেন্ট করিয়া? 10% যাইব। যতখান শক্তি হে পাইছে এর 10% যাইব খানো অন। মনে করো আমি পাইছি 100 মার্ক, 100 তাকিয়া আমার ঘরে যে আছে তার কাছে আমি 100 মাঝে 90 মনে করো আমার কাছে 100 ভাগ শক্তি আছে, আমি উৎপাদক। আর আমি মনে করো ঘাস, ঠিক আছে, আমার খাইতে হইয়া হরিণে, যখন হরিণে ঘাস খাইব, তো আমি ঘাস হিসাবে আমার কাছে শক্তি আছে 100 থেকে 90 আমি আমার খাদ্য লাগাই দিব, আমার বাকি রয়েছে 10, ও 10 যাইব অন্য স্তরে যাইব। শুধুমাত্র 10% শক্তি এক স্তর থেকে অন্য স্তরে যায়। দ্যাট মিনস দেখো, সৌরশক্তি থেকে আমার কাছে আসছে 100 জুল, আর আমার কাছ থেকে মাত্র 10 গেছে কেন? হরিণও। আর যখন হরিণ ডে বাগে খাইব, তো ওগুর 10 জুলর আর 10% খানো যাইব অন্য স্তরে যাইব। দ্যাট মিনস আরো কমিয়ে যাইব। বুঝা গেছে মাত? দ্যাট মানে 1 জুল যাইব। দ্যাট মিনস যত সময় যার উপরে যার খাদ্য শৃঙ্খল, যত গাছ থেকে হরিণ থেকে উপরে বাঘ, যত সময় যার অত শক্তি কমে যার। ওটার লাগে খাদ্য শৃঙ্খল বেশ লম্বা হয় না। মনে করো 7-8টা স্তর হয় না, 2-3-4টা স্তর হয়। কারণ 7-8টা স্তর হলে একবার উপরে যেহেতু শক্তি পাইতেও না, কারণ শক্তি একবারে কম যাইব। খাদ্য শৃঙ্খল কেন 4টি বা 3টি স্তর হয়? কারণ হলো কি, খাদ্য শৃঙ্খলের নিচ থেকে উপরে গেলে শক্তি ক্রমান্বয়ে কমে যায়, যার ফলে যে শীর্ষে আছে তার মাঝে শক্তি একবারে কম পায়, যার লাগে কিতা হয় না, যার লাগিয়া খাদ্য শৃঙ্খল বেশি মানে তোমাদের বেশি দীর্ঘ হয় না। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট সেটা হয়ে দেখো, শক্তির প্রবাহ সম্পর্কিত সূত্র আছে। সূত্র কেটা ভালো করে বুঝিও। নাম্বার 1 সূত্র কইছি আমরা লাগে, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। শক্তির প্রবাহ ওই লোকে 1%-এর মাত। শুধুমাত্র শক্তির মেইন উৎস সূর্য, আর উৎপাদক সূর্যের মাত্র 1% আলো খাদ্যে পরিণত করতে পারে। উৎপাদকের যারা উদ্ভিদ তারা মাত্র 1% অ্যাবজর্ব করতে পারবো, ঠিক আছে। আর বাদ বাকি মানে যে শক্তি তারা হয়েছে বাকি স্তরে যাইব। নেক্সট হইল গিয়া 10% লোক খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। একটা আবিষ্কার করছেন রেমন্ড লিন্ডেম্যান, LINDEMAN, রেমন্ড লিন্ডেম্যান, ঠিক আছে। রেমন্ড লিন্ডেম্যান এই সূত্র একটা দিছেন, তাই কইছেন কিতা, যেন শক্তির প্রবাহের মধ্যে উৎপাদক তাকিয়া বাকি প্রতিটি স্তর, উৎপাদকও আইব সৌরশক্তির 1%, আর উৎপাদক তাকে বাকি স্তর শুধুমাত্র 10% করে যাইব। তো কইছে কিতা বলা করে নিয়মটা দেখো, খাদ্য শৃঙ্খলের একটি স্তর থেকে পরের স্তরে মাত্র 10% শক্তি যায়। তাপের আকারে আর শক্তি যায় কেন? কারণ 90% হে তার খামো লাগাই দেয়। কিলা হয়? কারণ 90%-এর মধ্যে কিছু অংশ কিতা হয় তাপের আকারে নষ্ট হয়, কিছু যে জীব আছে হে চলাফেরা খরচ করবো, আর কিছু কিতা হয় তার জমা হয়ে গিয়া। তো বাদ বাকি ওটার লাগিয়া যার লাগিয়া খাদ্য শৃঙ্খলের নিচ থেকে উপরে গেলে কিন্তু ওটা লেখা আছে, এই কারণে খাদ্য শৃঙ্খল খুব লম্বা হয় না, কারণ যত নিচ থেকে উপরে যায় অত শক্তি ক্রমান্বয়ে কমে যায়। আর যার লাগিয়া খাদ্য শৃঙ্খল বেশ কিতা হয় না, দীর্ঘ হয় না। নেক্সট হলো গিয়ে খাদ্য জাল। আই থিঙ্ক তোমাদের খাদ্য শৃঙ্খল বোঝা গেছে। আর খাদ্য শৃঙ্খলের প্রতিটা স্তর দেখো পৌষ্টিক স্তর। যদি মনে করো একটা বাগানে, মনে করো আমার একজন বন্ধু আছে, আমার একজন বন্ধু কিতা করলো, হে গিয়া কিতা করলো, আমার বাগানের মধ্যে গাছ আছে, গাছ রে খার ফরিঙ্গে খার বেঙ্গে খার সাফে খার ইগলে, এখন হেগে সব ব্যাং মারি লইলো। হে যদি ব্যাংক খাদ্য শৃঙ্খলের একটা পৌষ্টিক স্তরটা হে বধ করে দিল, পুরাপুরি নাই করে দিল, তো নইব কিতা, ব্যাংক মারা যাওয়ার ফলে এই খাদ্য শৃঙ্খলে যতটা গাছ আছে, গাছ তো ঠিক আছে, গাছরে খালকে ফরিঙ্গে, তো ফরিংগুলোর সংখ্যা বাড়ি যাব, কারণ ব্যাংকে তারা খান না। আর যত ফরিং বাড়িব অত ফরিঙ্গে গাছ বেশি খাইব, ফলে কিছুদিন পরে এই বাগানের মধ্যে গাছ আর থাকতো না।
গাছ থাকতো না মানে ফরিং এই জায়গা থেকে যাইব কি উড়িয়া। দ্যাট মিনস পুরা পরিস্থিতি তন্ত্র কিন্তু হয়ে গেছে আমার, নষ্ট হয়ে গেছে। যদি খাদ্য শৃঙ্খলার একটা স্তরডে নষ্ট করা হয়, একটা পৌষ্টিক স্তরডে বধ করা হয়, তার প্রভাব বাকি সবের মধ্যে পড়বো। যারা খাদ্য মানে যারা তার নিচে আছে, মনে করো নিচে গাছ, উপরে ফরিং, ফরিংয়ের উপরে ব্যাং, যারা তার নিচে তার সংখ্যা বাড়িব, ফলে তার সংখ্যা বেশি বাড়ার ফলে খাদ্যর শর্টেজ হয়ে যাব, খাদ্যর মানে ডিমান্ড বাড়ি যাব, খাদ্য ডিমান্ড বাড়ার লাগিয়া খাদ্য শৃঙ্খলার মানে ব্যালেন্স নষ্ট হয়ে যাব। আর তার উপরে যারা তারা সংখ্যা কমে যাব। যারা মনে করো বাগানের মধ্যে ব্যাং না থাকলে সাপ হয়তো না, সাপ তো কমে গেছে সংখ্যা। তো যে কোনো একটা খাদ্য শৃঙ্খলে একটা পৌষ্টিক স্তর বধ করলে তার প্রভাব সব স্তরে দেখা যায়, যে নিচে তার সংখ্যা বাড়ে, যে উপরে তার সংখ্যা কমে। নেক্সট হলো খাদ্য জাল। একটা পরিস্থিতি তন্ত্রের শুধুমাত্র একটা খাদ্য শৃঙ্খল থাকে না, বহুতটা। মনে করো একটা জঙ্গল, গাছ রেখার হরিণ দেখার বাঘে একটা খাদ্য শৃঙ্খল। সেম গাছরে আবার ইঁদুর দিয়ে আবার সাফে আবার ইগলে খার। সেম বাগানের মধ্যে গাছরে আবার খরগোশে আবার বাঘে খার। তো সেম গাছরে আবার অন্য কোনো পাখি খার, অন্য পাখির অন্য কেউ খার। তো একটা পরিস্থিতিতন্ত্রের মধ্যে বাগান একটা পরিস্থিতিতন্ত্র, জঙ্গল একটা পরিস্থিতিতন্ত্র। এক পরিস্থিতিতন্ত্রের মধ্যে অনেকটা খাদ্য শৃঙ্খল থাকে। আর যখন অনেকটা খাদ্য শৃঙ্খল মিলবো, তখন একটা জটিল গঠন ধর্ম, যারা কই আমরা খাদ্য জাল। তো হয়েছে কিনা দেখো, একটি জীব সাধারণত একাধিক খাদ্য শৃঙ্খলে জড়িত থাকে, অনেক খাদ্য শৃঙ্খল মিলিয়ে খাদ্য জাল বলে। খাদ্য জাল প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। কোনো জীব কমে গেলে অন্য প্রজাতির উপর প্রভাব পড়ে। যদি একটা কমে যায়, মনে করো বাগানের মধ্যে খরগোশ নাই গেছে, তখন ইঁদুরে কিনা করবো, গাছ খাইবো আইয়া, তো ওলা মেনটেন করে। ঠিক আছে। अब नेक्स्ट आओ, वेरी वेरी इंपॉर्टेंट अनदर टॉपिक হলো গিয়া জৈব বৃহত্তরীকরণ বা জৈব বৃদ্ধির বা জৈব সঞ্চয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। যখন আমরা কোনো ধরনের কীটনাশক, মনে করো আমার একটা বাগান আছে, আর বাগানের মধ্যে খুব ভালো ফসল ধরছে, কিন্তু সাডেনলি ফসলের মধ্যে ফুকাই গেল। তখন আমি কিটা করলাম, ভালো করে ফুকা মারার লাগে স্প্রে করলাম। স্প্রে এটা কীটনাশক থাকে। আর কীটনাশক সাধারণত ডিডিটি, রাসায়নিক সার, এটার মধ্যে এটা হলো জৈব অবিনাশক। তারা কিটা হয় না, শিল্প বর্জ্য পচে না, তারা সহজে বায়ুমণ্ডলীয় প্রাকৃতিকভাবে তারা ফসে না। আর যেহেতু তারা ফসে না, যার লাগে কিটা হয়ে গিয়া, মনে করো আমি স্প্রে করলাম, স্প্রেতে তারা আইয়া পড়লো মাটির থেকে খানো গেল, মাটিতে গাছে আবার কিটা করলো, গুণ ধরে চুষি লাইলো। দ্যাট মিনস তারা খাদ্য শৃঙ্খলা প্রবেশ করে নিল। আর যখন স্প্রে করা হয়, তখন তারা মাত্রা একবারে কম থাকে। আর যখনও তারা খাদ্য শৃঙ্খলা প্রবেশ করে যায়, খাদ্য শৃঙ্খল মনে করো গাছের মাঝে উঠলো, আর গাছের মাঝে ফল ধরলো, তো খাদ্য শৃঙ্খলার মাধ্যমে জিনিস একটা ফলও গেল, ফলটা আমি খাইলাম, তখন ফল একটা গিয়া ই ডিডিটি যে কীটনাশক মাত্রা একটা ফল থেকে আমার কাছে গেল। মনে করো তুমি কিটা করলা, স্প্রে করলাই নিয়া, আর বৃষ্টি দিয়ে পড়ে গেল নদীর জল পরে শেওলা আছে। শেওলা তো যখন খাদ্য শৃঙ্খল, যখন সালোক সংশ্লেষণ করবো, তখন জল নিব, তখন একটা জলের মাধ্যমে গিয়ে খানো শেওলার মাঝে গেল। বা মনে করো ও একটা নদী দিয়ে পড়লো, নদীর মাঝে ছোট ছোট মাছে কিতা করলো, জল খাইলো, তখন কিতা হইলো গিয়া, যেহেতু জল তারা খাইলো, জল তারা ব্যবহার করলো, ব্যবহার করার পরে জল থেকে তারা মাঝে গেল কি একটা কীটনাশক একটা। আর এই ছোট মাছে খাইলো বড় মাছে আবার একটা পাখিয়ে খাইলো, এই পাখিরে মানছে খাইলো। তো আলটিমেটলি কিন্তু খাদ্য শৃঙ্খলার এই যে কীটনাশক একটা আমি স্প্রে করছিলাম শুধুমাত্র গাছও রয়েছে না, একটা মাটিতে গেছে, মাটিতে গাছের মধ্যে প্রবেশ করছে, বা জল গেছে, জল থেকে মাছে খাইছে, খাইয়া খাদ্য শৃঙ্খলা আই যায় এটা। আর যখন খাদ্য শৃঙ্খলার নিচ থেকে উপরে যায়, তারা মাত্রা অটোমেটিক বাড়ি যায়। যার লাগে খাদ্য শৃঙ্খলার উপরে যারা, মনে করো মানুষ, মনে করো একটা বড় মাছ আমি খাইলাম, এই বড় মাছে অন্য কিছু তো মানে পুকুরে জল খাইছে, পুকুরে ব্যবহার করছে, বহুতটা ছোট অন্য মাছেরা খাইছে। ওটার লাগে যখন বড় মাছের আমি খাইলাম, তখন এই যে কীটনাশক যেটা আমি স্প্রে করছিলাম মাটির, একটার মাত্রা আমার কাছে কিন্তু বেশি আইব, যার ফলে ওই যে মাত্রা একটা অটোমেটিক প্রাকৃতিক উপায় তার বাড়ি যায়। ওগুলো নাম হলো জৈব বৃহত্তরীকরণ। দেখো কিতা লেখা আছে, আই থিঙ্ক তোমাদের বুঝাতে পারছি আমি শর্টকাট। হয়েছে যখন মাটিতে গাছও যায়, পানি থেকে মাছও যায়, মাছ থেকে মানুষও, এভাবে খাদ্য শৃঙ্খলে উপর দিকে উঠতে থাকে। মাটিতে গিয়ে গাছও গেল, গাছটা গিয়া বা একটা পদ্ধতি, গাছটার ফল কিটা করলো, মনে করো ধান গাছও স্প্রে করলায়, ধান গাছ থেকে গেল গিয়া পড়ে গেল মাটিত, আবার ধান গাছে অ্যাবজর্ব হলে গেল চাউলটা তুমি খারাপ বাদ রূপে, আলটিমেটলি বাদ থেকে এগুলো আমার গেছে। দ্যাট মিনস একটা খাদ্য শৃঙ্খলা প্রবেশ করে গেল, খাদ্য শৃঙ্খলা প্রবেশ করিয়া শুধুমাত্র গাছও রয়েছে না, একটা আমার মাঝেও হয়ে গেছে। দ্যাট মিনস খাদ্য শৃঙ্খলা নিচ থেকে উপরে যায়। আর যখন খাদ্য শৃঙ্খলা নিচ থেকে উপরে যায়, ক্রমান্বয়ে তারা মাত্রা বাড়ি যায়। আর যার লাগে খাদ্য শৃঙ্খলার উপরে যে এর প্রভাব সব থেকে বেশি পড়ে, আর নিচে যে তার উপরে প্রভাব বেশি পড়ে না, কারণ নিচে তার মাত্রা অটোমেটিক কম থাকে। কিতা লেখা ভালো করে দেখো, ওই কিতা শীর্ষে মানুষের শরীরে সবচেয়ে বেশি বিষ জমা, মানে চার যে ক্ষতিকারক প্রভাব, এর সবচেয়ে বেশি প্রভাব মানুষের উপরে জমা হয়। কিতা হয়, বিভিন্ন ধরনের ক্যান্সার, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নার্ভের রোগ, বিভিন্ন ধরনের জন্মগত কোনো সময়, মানে যখন একটা বেবি মাদারের যখন মার মানে গর্ভের মধ্যে যখন একটা বেবি যখন ডেভেলপমেন্ট হয়, তখন একটা মা যখন কোনো কিছু খাইলা, তখন মার খাদ্য শৃঙ্খলার মাধ্যমে বেবির কাছে যায় গিয়া। আমরা চ্যাপ্টার 8 পাইছি, প্লেসেন্টার মাধ্যমে খানি কিতা হয়, মা থেকে বেবির মাধ্যমে যায়। আর যখনও মা কিছু খাইলা, যদি কন্টামিনেটেড, যদি ইলা মানে রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলার মধ্যে যায়,
ইভেন দেখা গেছে কিতা কয়েকদিন আগে ইন্ডিয়াতে দেখা গেছে কিতা একটা 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 মাদারের মানে একটা মার দুধের মধ্যে কিতা পাওয়া গেছে, ইউরেনিয়াম পাওয়া গেছে। ইউরেনিয়াম হইল গিয়ে কিতা আমার লাগে, ইউরেনিয়াম হইল গিয়ে রেডিওঅ্যাক্টিভ মেটাল, যেটা মতলব যেটা আমার প্রভাব বহুত বেশি, ক্ষতিকারক প্রভাব বহুত বেশি। মার দুধের মধ্যে পাওয়া গেছে কিতা আমার লাগে ইউরেনিয়াম পাওয়া গেছে। তো ইলা কিন্তু খাদ্য শৃঙ্খলার একটা থেকে আরেকটার মধ্যে যায় গিয়া আলটিমেটলি। আর যদি ইলা যায়তে একটা বাচ্চা যখন জন্ম হইব তখন একটা এজ এ বিকলাঙ্গ জন্ম হইতে পারে। তো বোঝা গেছে এর প্রভাব, খারাপ প্রভাব কিতা বহুত বেশি আছে। হয়েছে কিতা জৈব বৃহত্তরীকরণ। দেখো রাসায়নিক সার, কীটনাশক বা অন্য জৈব পদার্থ মাটিতে বা জলাশয়ে জমে গাছ উদ্ভিদ শোষণ করে বা মাছ প্রাণী খায়, খাদ্য শৃঙ্খল ধরে শেষ পর্যন্ত মানুষ পর্যন্ত যায়। কেন কেন ভয়ঙ্কর? দেখো লেখা আছে এসব পদার্থ পচে না, ফলে খাদ্য শৃঙ্খলের উপর দিকে উঠে গিয়ে শীর্ষে ভোক্তার শরীরে অর্থাৎ মানুষের সর্বোচ্চ ঘনত্বে জমা হয়। ফলে হয় কিতা মানুষের প্রাণীর স্বাস্থ্যহানি, রোগ, বিষক্রিয়া মানে এগুলোর এফেক্ট কিতা দেখা যায়। আই থিঙ্ক তোমাদের বুঝাইতে পারছি। তো জৈব বৃহত্তরীকরণ একটা প্রক্রিয়া যেখানে কিতা হয় ক্ষতিকারক পদার্থ যেমন কীটনাশক পদার্থ বা ডিডিটি ইত্যাদির মাত্রা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং খাদ্য শৃঙ্খলের নিচ থেকে উপরে যায় এবং উপরের স্তরে গিয়ে জমা হয় এবং তার প্রভাব দেখা যায়। আমার নেক্সট এই চ্যাপ্টারের লাস্ট টপিক হলো গিয়া ওজোন স্তর। ভেরি 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 ইম্পর্টেন্ট এগেইন হইল গিয়া ওজোন স্তর কিতা। আমরা জানি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের যে টপোস্ফিয়ারের উপরে যে 2 নম্বর স্তর যে স্ট্র্যাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর ওজনের অক্সিজেনের 3টা পরমাণু মিলিয়ে একটা স্তর আছে। অক্সিজেনের 3টা, অক্সিজেন আমরা বায়ুমণ্ডলে 2 রূপে থাকে, O2 থাকে আর O3 থাকে। বায়ুমণ্ডল যদি আমরা নর্মাল টপোস্ফিয়ার, যদি আমরা বায়ুমণ্ডলে আমরা আশপাশে ওজন থাকে, ওজন কিন্তু আমরা লাগে খুবই ক্ষতিকারক। কিন্তু আমরা নর্মালি খারাপ ব্যবহার করি অক্সিজেন, আমরা O2 ব্যবহার করি, অক্সিজেন 2 আমরা লাগে বালা। কিন্তু যদি আমরা বায়ুমণ্ডল থাকে O3 থাকে, O3 আমরা লাগে বিষাক্ত। তো কিতা O3 টা কিন্তু বায়ুমণ্ডলের উপরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ারও কিন্তু বিষাক্ত নাই। কিতা করে দেখো ওজন O3 3টি অক্সিজেন পরমাণু সমন্বয়ে 3টা অক্সিজেন মিলে গঠিত হয়। বায়ুমণ্ডলের উচ্চ স্তরে ওজন সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি আটকায়, যা ত্বক মানে স্কিনের ক্যান্সার, চোখের রোগ, প্রাণী এবং উদ্ভিদের ক্ষতি করে। বায়ুমণ্ডলের উচ্চ স্তর স্ট্র্যাটোস্ফিয়ার কোন স্তরে অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ার কিতা করে সূর্যের অতিবেগুনি রশ্মির শোষণ করিয়া মানুষের অগ্রে প্রভাব থেকে কিতা করে রক্ষা করে, মানুষের প্রভাব থেকে বাঁচাইয়া রাখে। ওই কিতা কিন্তু আমরা যে মনে করো তোমার বিক্রিয়া হয়, প্রথমে আমরা অক্সিজেন একটা আছে O2, যখন O2 আলট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মিরে পাইব, অতিবেগুনি রশ্মি কিতা করবো ওজন মানে ওজন স্তর বঞ্চে কিলা, ওজন স্তর বঞ্চে ওজন আর ইউভি মানে আমরা অতিবেগুনি রশ্মি এবং অক্সিজেনের বিক্রিয়ার ফলে যখন অতিবেগুনি রশ্মি অক্সিজেনের লগে মিলে অক্সিজেন ভাঙ্গিয়া বনে যায় O+O, কিন্তু অক্সিজেন O2 যখন থাকে তখন স্থির থাকে। কিন্তু যখন O বনে অক্সিজেন পরমাণু বনে, O2 অক্সিজেন অণু আর O লগে অক্সিজেন পরমাণু, O3 অক্সিজেন অণু মানে যখন পরমাণু মিলে তখন অণু বলে। তো অক্সিজেন যখন একটা তখন তারা কই আমরা অক্সিজেন পরমাণু, আর অক্সিজেন এজ অণু O2 বা O3 স্থির থাকে। কিন্তু যখন অক্সিজেন পরমাণু হয় তখন অস্থির। তো লগে লগে ওজন O আছে, O একটা বাকি অক্সিজেন গ্যাসের লগে মিলিয়া বানাই কিতা আমরা লাগে O3, আর O3 স্তরটা কিতা হই আমরা ওজন স্তর হই আমরা। তো ওইসে কিতা ভালো করে দেখো তোমাদের বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউভি অতিবেগুনি রশ্মি O2 ভাঙ্গিয়া বনে O+O, তারপরে O আর O2 মিলিয়া বনে O3, আর ওজন স্তর ওজন O3 3টা পরমাণু অক্সিজেন স্তর তারা কই আমরা মানে ওজন স্তর। একটা কিতা করে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে সূর্যের ক্ষতিকারক প্রভাব ইউভি রশ্মি আটকায়, যা মানবদেহের শরীরে ত্বক ক্যান্সার, চোখের রোগ, প্রাণীদের বিভিন্ন ক্ষতি করতে পারে। ওরা কিতা দেখো মানুষে কিতা করে বিভিন্ন ধরনের গরম বাড়ে, তো গরম বাড়তে গেলে আমরা ঠান্ডা রাখবার লাগে আমরা কিতা ইউজ করি, ফ্রিজ ইউজ করি, আমরা এসি ইউজ করি, কুলার ইউজ করি। তো ওই কিতা দেখো কিছু রাসায়নিক যেমন CFC ফ্রিজও পাওয়া যায়, এয়ার কন্ডিশনে পাওয়া যায়, স্প্রের মধ্যে পাওয়া যায়। বায়ুমণ্ডলে যত ইটা ব্যবহার করা হয় বায়ুমণ্ডল খেয়ে নিঃসৃত হয় CFC ক্লোরোফ্লোরোকার্বন। CFC পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন। আর একটা কিতা করে গিয়া এই CFC একটা যত আমরা এটা ব্যবহার করি, স্প্রে ব্যবহার করি, তা করে নেই আমরা, তো CFC আমরা বার হয়। আর CFC একটা বায়ুমণ্ডলে যায়, বায়ুমণ্ডলের নিচ থেকে আস্তে আস্তে গ্যাস নিচ থেকে উপরে যায়। তো বায়ুমণ্ডল উপরে উঠতে CFC খানো যায়, CFC গিয়া একবারে ওজনও যায়, ওজনও গিয়া O3 কিতা করে ভাঙ্গে কিতা করে ওজন স্তর বায়ুমণ্ডলে মিশে ওজন স্তরে ক্ষয় হয়, ইউভি রশ্মি সরাসরি নিচে। যদি ওজন স্তর ক্ষয় হয় 1980 সময় দেখা গেছে কিন্তু ওজন আন্টার্কটিকার উপরে ওজনের উপরে একটা ছিদ্র দেখা গেছে, যেগুলো ক্ষয় আমরা ওজন ছিদ্র। তো
ওজন চিত্র দেখা গেছে কিতা, কারণ ওজন স্তর আস্তে আস্তে হালকা হয়ে দেখা গেছে কিতা। তো সব বাই থেকে মানে সব বাই থেকে মানুষ যত পরিবেশের উপরে যারা কিতা এওয়ার যারা মানুষ আছেন, যারা মানে পরিবেশ সিরিয়াস, তারা সব মাঝে চিন্তা করছেন যে নাসা হচ্ছে সব একদম, নাসাও ইভেন মানে ইনভলভ হয়েছে। যদি ই হারে ওজন স্তর ক্ষতিও মানে ক্ষয় হয়, তো একসময় পুরো ওজন ডেস্ট্রয় দিব। আর যদি ওজন ডেস্ট্রয় হয়, তো পৃথিবীর মধ্যে খেয়ে আইব অতি বেগুনি রশ্মি, এবার অতি বেগুনি রশ্মি এলে বিভিন্ন ধরনের মানে বেমার আজার, বিভিন্ন ধরনের রোগ দেখা দিব। আর এর মধ্যে প্রধান হলো স্কিন ক্যান্সার দেখা দিব। তো হয়েছে কিতা 1980 সময়। তো সব যত ডেভেলপিং কান্ট্রি আছে সব দেশ এখানে হয়ে তারা একটা এগ্রিমেন্ট সাইন করছেন যে না, তারা কিতা করবা, তারা অক্সিজেনের মাত্রা তারা কিতা করবা, তারা চাইবা যে কিলা সিএফসির মাত্রাটা কমানি যায়। তখন তারা সারা মিলিয়ে এগ্রিমেন্ট সাইন করছেন। আর কিতা সেজন্য তারা ওজন স্তর রক্ষা আর সিএফসি মুক্ত যন্ত্র ব্যবহার করা গুরুত্ব রয়েছে। তখন সবাই মিলে কিতা করছেন 1919 সমাধান কিতা করছেন তারা 1987 সিএফ একটা ইউনাইটেড নেশন ইউএনইপি মানে বইয়ের মধ্যে হইবে ইউএনইপি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম সারা মিলিয়ে একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে। এই প্রোগ্রামও সারা যত ডেভেলপিং কান্ট্রি সব একটা এগ্রিমেন্ট সাইন করছেন যে তারা সিএফসির মাত্রা কমাইবার লাগে চিন্তাধারা করবা, তারা ওলা যন্ত্র আবিষ্কার করবা যাতে যন্ত্রের মধ্যে সিএফসির মাত্রা কম থাকে। আর যার ফলে ওজন স্তর কিতা করা যায়, ঠিক করা যায়। এর প্রভাব থেকে বাঁচানি আমরা পৃথিবীর বাঁচানি যায়। এর ফলে হলো গিয়ে আমরা যে যত বর্জ্য পদার্থ আছে তার ব্যবস্থাপনা। তো আমি আজকে মানছি দুই ধরনের বর্জ্য পদার্থ, এগুলো গিয়া জৈব বিনাশক যা পচে যায়, কাগজ, খাবার, পাতা, গোবর, এসব হলো জৈব বিনাশক। আর জৈব অবিনাশক হলো গিয়ে নন বায়োডিগ্রেডেবল, যারা সহজে খেতে পচে না, আমাদের প্লাস্টিক, কাঁচ, ধাতু, বর্জ্য মনে হয় মোবাইল কম্পিউটার ইত্যাদি। এখন হলো গিয়ে মনে কর মোবাইল কম্পিউটার নাই, মোবাইল কম্পিউটার ব্যবহার হয় যেটা যন্ত্র হতো কথা, ঠিক আছে, বা মেডিসিনাল ওয়েস্ট যেটা স্যালাইন ইনজেকশন মাঝে বহুত মেডিসিন ইলা আছে যেটা নন বায়োডিগ্রেডেবল মানে জৈব অবিনাশক। এটা কিতা করতে লাগে, ডিসপোজ করতে লাগে প্রপার জায়গা। তুমি দেখবা মেডিকেল স্টোর ভিজিট করলে দেখবা, কোনো মেডিকেল গেলে দেখবা লেখা থাকে বারে এক জায়গা মানে তোমার দুই ধরনের ডাস্টবিন, 3 ধরনের ডাস্টবিন থাকে, গ্রিন একটা, রেড একটা, ইয়েলো একটা, আলাদা লেখা থাকে। এগুলো গিয়া বায়োডিগ্রেডেবল, যেগুলো অটোমেটিক তার পচন হইব। এগুলো নন বায়োডিগ্রেডেবল, এগুলো পচন হইতো না, ঠিক আছে। আর এগুলো লেখা থাকে মেডিসিন ওয়েস্ট। এরপরে যদি অজৈব বর্জ্য হয়, যদি কোনো বর্জ্য পদার্থ কিতা হয় না মাটির লগে মিশে না থাকে, কিতা করে মাটি পানি দূষিত করে। প্রাণী প্লাস্টিক খেয়ে বিভিন্ন গরু কিতা করে প্লাস্টিক হচ্ছে খাইয়া কিতা মারা যায়। গরু যখন প্লাস্টিক খায় তো প্লাস্টিক কিতা হয় তারা পাকস্থলীরে বা তারা ক্ষুদ্রান্ত ফুলি যায়, কয়েকদিন পরে গরুটা কিতা হয় মারা যায় প্লাস্টিক খাওয়ার পরে। এরপরে ড্রেনের মাঝে প্লাস্টিক আটকিয়া কৃত্রিম বন্যা সৃষ্টি হয়। বিষাক্ত ধোঁয়া, প্লাস্টিক ফুরাইলে বিষাক্ত ধোঁয়া বায়ুমণ্ডলে মিলে যেটা বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে, বা কলকারখানা থেকে নির্গত বিভিন্ন ধরনের ধোঁয়া পরিবেশ কিতা করে ক্ষতি করে। এগুলো লোকের জৈব অবিনাশকর মাত কথা। এবং কিতা করিয়া মানে কিতা করে সমানি যায়। নাম্বার 1 রিডিউস, আমরা 3R মেথড, 3R নীতি মানিয়া। নাম্বার 1 আমরা ব্যবহার কিতা করতাম, কম করতাম, অলরেডি মাতিছি আমি একবার ব্যবহারযোগ্য জিনিস কম করা। নাম্বার 2 হলো গিয়ে রিইউজ, পুনরায় ব্যবহার করা, এক জিনিসটা বারবার ব্যবহার করা যাতে তার মাত্রা কম হয়, পরিবেশের ইম্প্যাক্ট কম হয়। আরেকটা লোকে পুনরাবর্তমানে একটা জিনিসরে অন্য কিছু রূপে পরিবর্তন করিয়া ব্যবহার করা। দেখো পরিবেশ আর জীবজন্তু মানুষের সম্পর্ক, যদি প্রতিটি প্রাণী, উদ্ভিদ, ব্যক্তি পরিবেশের একটা অংশ, প্রতিটা জীব পরিবেশের একটা অংশ। আর যদি পরিবেশ আর জীবজন্তুর মধ্যে সম্পর্ক ভারসাম্য বজায় রাখতে পারলে জীব বৈচিত্র্য মানে ভ্যারাইটি, জীবর মধ্যে যে বিভিন্ন ধরনের যে জীব আছে তার সুস্থ জীবন এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা হয়। পরিবেশ রক্ষা করে আমাদের নিজের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য পরিবেশ নিশ্চিত করতে পারি। যদি পরিবেশটা আমরা রক্ষা করতে পারি তো আমরারও লাইফস্টাইল ভালো থাকবো, আর আগামী জেনারেশনেরও খেতে লাইফস্টাইল খেতেও ভালো থাকবো। ওই লোক চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, চ্যাপ্টার ইজি, একবার ডিসকাশন করলে আই থিঙ্ক বহুত জিনিস নিজ থেকে বানিয়ে রাখতে পারবা। চ্যাপ্টার বইয়ের কোয়েশ্চন আনসার, বইয়ের পাঠর যে প্রশ্ন উত্তর আছে ওইগুলো ভালো করে শিখো। আর আমি যা ডিসকাস করতে তাকে ভালো করে দেখলে আই থিঙ্ক তোমার সাফিসিয়েন্ট থাকবো এই চ্যাপ্টার থেকে সাইড মার্ক আমরা পাইতে পারবো। অল দ্য বেস্ট এভরিওয়ান, মন লাগাইয়া পড়ো। আশা করি তোমাদের ভালো লাগছে, জানাই কমেন্ট সেকশন।